আমাদের কর্তৃত্ববাদ যে বিকাশ হয়েছিল বাংলাদেশে, তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্তম্ভ যেগুলো ছিল তার মধ্যে একটা কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম। গণমাধ্যম নিজেদের আত্মসমর্পণ করেছে, একটা কোঅপটেড হয়েছে, কোঅপটেড হওয়ার কারণে এবং তার মাধ্যমে অনেকেই সুযোগ সুবিধা যেরকম নিয়েছেন, পুরো খাতকে ধ্বংস করার জন্য উপাদান তৈরি করে ফেলেছেন এবং তার প্রতি জনগণের আস্থা সেটা ধূলিসাৎ হয়েছে এবং তার ভূমিকা থেকে গণমাধ্যম বিচ্যুত হয়েছে। কিন্তু তার মানে এই না এর মধ্যে আমরা তো অনেকেই টিকে আছি, আপনারা অনেকে এখানে যে ঘরে যারা উপস্থিত আছেন, এর বাইরে যারা উপস্থিত আছেন, তারা ওই যে শক্তিটা ধারণ করতে পেরেছেন যে আমার নিজেরও একটা ভূমিকা আছে। এই ভূমিকাটা নিজের আছে, যে কথাটা আজকে আমি আগে বললাম যে সবাইকে আয়নার সামনে দাঁড় করানোর একটা প্রশ্ন আমরা সবাই মিলে মানে প্রয়োজনীয়তার প্রতি সবাই দৃষ্টি আকর্ষণ করেছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যে অবস্থা আমরা নিয়ে বিব্রত বোধ করছি, আমি রীতিমতো আমি বলবো, সেটা হচ্ছে যে আমার 5 আগস্ট বিকেলবেলা থেকে কি হয়েছে সারা দেশে। 5 আগস্ট বিকেলবেলা থেকেই শেখ হাসিনা পলায়নের পর থেকেই সারা দেশে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি হয়েছে না? গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে জামিন বাণিজ্য, সবকিছু, ট্যাগিং বাণিজ্য, সবকিছুর মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র রাজনৈতিক শক্তি এবং আমলাতান্ত্রিক শক্তি এবং কি বলে যে রাষ্ট্র কাঠামোর যে মূল স্তম্ভগুলো, তাদের ভিতরে লুকায়িত, তাদের ভিতরে ওয়েটিং, লং টাইম ওয়েটিং যে ফোর্সেসগুলো ছিল, সেগুলোর পাশাপাশি কিন্তু গণমাধ্যমের কর্মীরাও কিন্তু একই ভূমিকাটা পালন করেছে অনেকেই। যেটা যেটা যশোরের দৃষ্টান্তটা যেটা আসলো, এই যে দখলবাজি, চাঁদাবাজি, এর মধ্যে গণমাধ্যম ঢুকে গেল না? অর্থাৎ এই জিনিসটা আমরা মনে করছি যে কর্তৃত্ববাদের বিকাশের ফলে আমরা গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করছে গত 15 বছরে, সেটা বললে কিন্তু ভুল হবে। আমাদের বাংলাদেশে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে দীর্ঘ প্রক্রিয়ায়, এবং দীর্ঘ প্রক্রিয়া মাত্র হচ্ছে আমাদের যে রাজনীতিতে যেটা জিরো সাম গেম, ক্ষমতার রাজনীতি, জিততে হবে, উইনার টেক্স অল, এবং এটা কিন্তু একটা ধারাবাহিক প্রতিযোগিতার মাধ্যমে বিকশিত হয়েছে গত 15 বছরে সর্বোচ্চ পর্যায়ে গেছে। সবচেয়ে বেশি যেটা চোরতন্ত্র, সেখানে চলে গেছে, ক্লেপ্টোক্রেসি হয়ে গেছে। তার মানে এই না যে ক্লেপ্টোক্রেসির বাইরে ছিল, তাদের মধ্যে কর্তৃত্ববাদের যে সংস্কৃতি এবং চর্চা, সেটা থেকে তারা শিক্ষা নিয়েছে, এটা কিন্তু না। এবং সেটাই কিন্তু দৃষ্টান্ত আমরা দেখেছি 5 আগস্ট 2024 থেকে, এবং এখনো যেটা দেখছি, যেটা হয়েছে, এটা হচ্ছে আমাদের পালা। যারা নিজেদেরকে দলীয় প্রভাবে পেশাগত উৎকর্ষ যেটা ছিল বা পেশাগত দেউলিয়াপনার মধ্যে যারা ঠেলে দিয়েছেন, তারা কিন্তু একদিন ভেবেছেন যে আমরা কিন্তু একদিন বাইরে ছিলাম, এখন আমাদের সময়, দিস ইজ আওয়ার টাইম। এই যে আওয়ার টাইমের সংস্কৃতি, এটা যেরকম গণমাধ্যমের মধ্যে আমরা দেখেছি রাতারাতি বিকশিত হতে, এবং তার যেটা আপনারা অনেকেই বলেছেন, একইভাবে যে কারণে আমরা সংস্কারের নামে যে সম্ভাবনা তৈরি হয়েছিল অনেক রক্তের বিনিময়ে, সেই সংস্কারও কিন্তু একই ঝুঁকিতে পড়েছে। আমি কেন বলতেছি সেটা হচ্ছে যে আপনারা বলেছেন গণমাধ্যম, আমাদের প্রবন্ধ আছে, গণমাধ্যম সংস্কার কমিশনের বাস্তবে তেমন কিছু বাস্তবায়িত হয় না এখন পর্যন্ত। আমি অবশ্যই বলবো না কোনো সংস্কার কমিশনের সকল প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বাস্তবায়নযোগ্য ছিল না। এটা আমরা আশা করাটা অনেকটা বলবো যে অবাস্তব একটা অলীক চিন্তা ভাবনা। কিন্তু প্রতিটা সংস্কার কমিশনের আশু করণীয় কতগুলো প্রস্তাবনা ছিল, সেই আশু করণীয় প্রস্তাবনাগুলো কিন্তু সরকার নিজেরাই সংস্কার কমিশনগুলোকে বলেছে আপনারা নির্ধারণ করে দিবেন, তালিকা তৈরি করা হয়েছে, তার সরকারকে দেওয়া হয়েছে, সেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাস্তবায়নযোগ্য ছিল, কিছুই হয় না সেখানেও। তাহলে দায়টা শুধুমাত্র মানে আমরা রাজনৈতিক শক্তি অবশ্যই, কিন্তু সেটাতে আমি পরে আসছি, অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সেই যে ভূমিকাটা ছিল, তারা নিজেদের উদ্যোগে বাস্তবায়ন করে নিজেদের সিদ্ধান্তের মাধ্যমে, সেইখানে কোথায় প্রতিবন্ধকতা হয়েছিল, আমরা সবসময় বলে আসছি যে সবাই, দেশের সব প্রতিটা মানুষ সংস্কার চায়, কিন্তু যারা সংস্কার চায় তাদের ভিতরে যে মানে প্রতিরোধমূলক শক্তি আছে, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে চাই নাই।